আনারুল বিশ্বাস, গুড মর্নিং স্যার। আপনার নাম কি? আনারুল বিশ্বাস। কোথা থেকে এসছেন? নদিয়া জেলা। নদিয়া জেলা। কিসের জন্য বিখ্যাত নদিয়া জেলা? নদিয়া জেলা ঐতিহাসিক দিক থেকেও বিখ্যাত আছে, প্লাস বর্তমানে আমাদের যেটা নতুন ঐতিহ্য তার জন্য বিখ্যাত আছে। যেমন ঐতিহাসিক দিক থেকে পলাশী খুব বিখ্যাত, আর ঐতিহ্যের দিক থেকে বর্তমানে আমাদের মায়াপুর সব থেকে উচ্চতম মন্দির আছে, ওটা অনেক বিখ্যাত। আপনি বললেন বর্তমানে নদিয়াতে কিছু জিনিসের জন্য বর্তমানে কোন জিনিসের জন্য বর্তমানে ওই যে বললাম, বর্তমানে কৃষ্ণগড়ে মাটির পুতুল খুবই বিখ্যাত। অনেকদিন আগে থেকেই আর তার সঙ্গে মায়াপুরের যে মন্দির আছে সেটা বিশ্বের সবথেকে উচ্চতম মন্দির বলে মানা হয়। বিশ্বের সবচেয়ে উচ্চতম মন্দির? আপনি নিশ্চিত? হ্যাঁ, মানে আমি যতটা পড়েছি এটা বিশ্বের সবচেয়ে উচ্চতম মন্দির মায়াপুর। আপনার জেলার সদর শহরের নাম কি? কৃষ্ণনগর। কৃষ্ণনগর। আপনার বাড়ি কৃষ্ণনগর থেকে কত কিলোমিটার দূরে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার। তো আপনি হঠাৎ করে প্রাথমিক শিক্ষক হওয়ার ইচ্ছা আপনার মনে মনে চালু করেন? অ্যাকচুয়ালি স্যার আমার ইচ্ছা হলো শিক্ষক হবার। তো শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া আছে সেটা তো অনেকদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে তো মোটামুটি স্তব্ধ হয়ে আছে। তো প্রাথমিকভাবে আমি প্রাথমিক শিক্ষক হওয়ার সুযোগ পেয়েছি, তো সেই জন্য আমি প্রাথমিক শিক্ষক হওয়াটাকে আমি গুরুত্ব দিচ্ছি। পরবর্তীকালে যদি আপনি হাই স্কুলে মানে সেকেন্ডারি স্কুলে আপনি চাকরি পেয়ে যান তাহলে আপনি ছেড়ে দেবেন? হ্যাঁ স্যার, জীবনে তো সবাই আগে যেতে চাই, তো আমিও মানুষ হিসাবে সেদিক থেকে ব্যতিক্রমী নই। যদি সুযোগ পাই অবশ্যই স্যার আমি আগে যাবো। আপনার সাবজেক্ট কি ছিল? আমার সাবজেক্ট ছিল, আমি ফিজিক্স অনার্স করেছি। ফিজিক্স নিয়ে তো আপনি অনেক কিছু করতে পারেন, অনেক এগিয়ে যেতে পারেন। প্রাথমিক শিক্ষক হওয়ার ইচ্ছা হলো? স্যার শিক্ষক হবার ইচ্ছা, এবার শিক্ষকরা যে কোনো দিক থেকে পিছিয়ে এমনটাও তো নয়। শিক্ষকও আপনার চোখে আপনি শিক্ষককে কি বলবেন? শিক্ষক সমাজের একজন কান্ডারি বলা যায়। সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে বেশি যার ভূমিকা আছে তিনি হলেন শিক্ষক। কেন? কারণ সত্যি কথা বলতে, যদি একটা ডাক্তার যদি খারাপ হয় সমাজের বুকে, হয়তো 10 জন 15 জন রোগী ক্ষতিগ্রস্ত হবে। যদি সমাজে কোনো একটা রোগ থাকে হয়তো আর কয়েকজন ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু যদি একটা শিক্ষক যদি খারাপ হয়ে যায় তাহলে গোটা সমাজটা ক্ষতিগ্রস্ত হবে। তো সমাজকে গড়ে তোলার জন্য সব থেকে বেশি যার ভূমিকা আছে তিনি হলেন শিক্ষক। এখন তো দেখা যাচ্ছে যে শিক্ষক হওয়াতে নাকি সমাজে বলছে যে ঘুষ দিয়ে চাকরি হচ্ছে, শিক্ষকদেরকে গালিগালাজ করছে, শিক্ষকদের যে সম্মান তা নিচেতে চলে যাচ্ছে। এর জন্য দায়ী কাকে? এর জন্য দায়ী অ্যাকচুয়ালি স্যার কোনো একজনকে পার্সোনালি দায়ী করা ঠিক হবে না। সমাজের প্রত্যেকটা স্তরের মানুষের দায়ী আছে। আমাদেরও যেমন দোষ আছে, আমাদের মাথার উপর যারা আছে তাদেরও হয়তো কোথাও একটু সমস্যা আছে। সব দিক থেকে মাথার সমস্যা কার আছে? মাথার উপরে যারা আছেন তাদের দিক থেকে হয়তো একটু সমস্যা আছে। কারা আছে মাথার উপরে? মাথার উপরে বলতে আমাদের যারা নিয়োগ করছেন বা নিয়োগ দিচ্ছেন সমস্ত কিছু আপনিও জানেন, আমিও জানি, কথাটা তো হয়তো বলতে পারছি না। আচ্ছা, এই সিস্টেমটাকে পরিবর্তন করা কি আমাদের প্রয়োজনীয়তা নেই? হ্যাঁ স্যার, অবশ্যই প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, সমাজে এই নীতির যে অধঃপতন, এক্ষেত্রে আমাদের শিক্ষকদের কি কোনো ভূমিকা আছে? সমাজে অধঃপতন হয়েছে আমাদের বিবেক, বুদ্ধি, চিন্তা, চেতনা, নীতি, নৈতিকতা, এক্ষেত্রে কি শিক্ষকদের কোনো রকম ভূমিকা আছে? অবশ্যই স্যার, আমি তো মনে করি সব থেকে বেশি ভূমিকা এখানে শিক্ষকদেরই আছে। শিক্ষকরা কি নেতিবাচক শিক্ষাদান করছে? হয়তো আমাদের শিক্ষাদান পদ্ধতিতে কোথাও একটু ত্রুটি থেকে যাচ্ছে, যেটা আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি না, কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে বা যারা সমাজটাকে ধরবে তাদের কাছে ওইটা হয়তো অনেক বড় হয়ে যাচ্ছে। এখন তো অনেক বিজ্ঞানসম্মত মনস্তাত্ত্বিক শিক্ষাদান করা হয়, সেটা আপনি বলছেন ভুল? না, আমি মানে সিস্টেমটাকে ভুল বলতে পারছি না, আমি ওটার অ্যাপ্লিকেশনটা করতে গিয়ে হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি ওটা বলতে চাইছি। তো আপনার যে সাবজেক্ট, প্রিয় সাবজেক্ট বলেন ফিজিক্স, তাই তো? এইটাকে আপনি ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে কিভাবে কাজে লাগাবেন? মানে কিভাবে আমি তাদেরকে পড়াতে চাই, ইউটিলাইজেশন করবেন এই ফিজিক্সটাকে? এই 1 থেকে যে 5ম শ্রেণীর বাচ্চাদেরকে আপনি পড়াবেন, সেখানে কিভাবে আপনি ইউটিলাইজেশন করবেন? ফিজিক্সকে যদি পড়ানো হয়, আমি তো
যেহেতু শিক্ষাগত পেশার সঙ্গে যুক্ত আছি, তো সব থেকে বেশি যেটা কার্যকরী উপায়, ফিজিক্সকে পড়াতে গেলে তাকে বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে তাকে পড়ালে সে অনেক বেশি আগ্রহ পায়, এবং সেটা আমাদের করতে হবে যে যে জিনিসটা আমি পড়াচ্ছি তাকে বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করে বলতে হয় বাস্তবে হলো এটা। যেমন আমি ধরুন যদি আলোর প্রতিফলন পড়াতে যাই, প্রতিফলন পড়াতে গেলে আমি যদি তাকে শুধু প্রতিফলন কিভাবে হয়, তাকে যদি বইয়ের পড়াটা তাকে যদি মুখস্থ করে দিতে মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু ইন্টারেস্টও পাবে না সে। কিন্তু তাকে আমি যদি বাস্তব জীবনের সঙ্গে তুলনা করে বলি, প্রতিফলনে বলে আমাদের প্রজেক্টারে হয়, আমরা প্রজেক্টারে ছবিটা দেখি, বাচ্চা শিশু প্রতিফলন প্রজেক্টারে বসাতে চাইবো না আমি, ধরুন আমি এটা তো বলতে পারি আয়নায় প্রতিফলন, ওরা খুব ইন্টারেস্টিং প্রতিফলন শব্দটাই তো বাচ্চারা বুঝবে না, 1 2 3 4 এর বাচ্চা বই লেখার কিছু সেটা তো তার কাছে প্রতিফলন। হ্যাঁ হ্যাঁ, আপনার জীবনে প্রতিফলন কার থেকে এসছে আর আপনি কিভাবে প্রতিফলিত করবেন? আমার জীবনে প্রতিফলন অবশ্যই সব থেকে বেশি এসেছে আমার মা বাবা থেকে, তারপর শিক্ষকদের কাছ থেকে। আর আপনার থেকে প্রতিফলন কোথায় যেতে পারে? আমার থেকে আমার পরবর্তী প্রজন্মের কাছে, আমার পরবর্তী যারা শিক্ষার্থী আছে তাদের কাছে, পরবর্তী আমার যারা। ঠিক আছে। আদর্শ শিক্ষকের গুণাবলী কি কি হতে পারে আপনার মতে? 5টি গুণাবলী। আদর্শ শিক্ষকের গুণাবলী, প্রথমত তিনি খুব সহনশীল হবেন, মানে ছাত্রদের তাকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তারপর তিনি অবশ্যই কাউকে পক্ষপাতিত্ব করবেন না, সবাইকে সমান চোখে তিনি দেখবেন, সে যাই হোক ছেলে মেয়ে। তারপর ধর্মের প্রতি তার কোনো টান থাকলে চলবে না, সব ধর্মকে তাকে সমান গুরুত্ব দিয়ে, সমান শ্রদ্ধা করে, সম্মান করে তাকে সমস্ত কিছু পরিচালনা করতে হবে। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতার কথা বলা আছে? আনটাচেবিলিটি আর্টিকেল 17। তো আচ্ছা, কৃষ্ণ গহ্বর কি? কৃষ্ণ গহ্বর তো ওয়ান লাইনার করে একটু বলে দিন, বুঝিয়ে দিন। আমাদের মহাবিশ্বের বুকে যে বড় তারাগুলো আছে তাদের যখন জ্বালানি শেষ হয়ে যায় তখন তারা সংকুচিত হয়ে যায়, মানে তারাগুলো মরে গেলে একটা ছোট্ট একটা কালো রঙের একটা জিনিসে পরিণত হয়ে যায়, সেটাকে আমরা কৃষ্ণ গহ্বর বলেছি। তারার মৃত্যু হয়, মানে তারার মৃত্যু হয়। হ্যাঁ, তারার মৃত্যু বলতে জ্বালানি শেষ হয়ে গেলে। তো কৃষ্ণ গহ্বর নিয়ে একজন খুব ভালো একজন সায়েন্টিস্ট কাজ করে গেছেন। কৃষ্ণ গহ্বরে অনেক বড় বড় বিজ্ঞানী কাজ করে গেছেন, যেমন আইনস্টাইন কাজ করে গেছেন, স্টিফেন হকিংস কাজ করে গেছেন। তার একটা বইয়ের নাম বলুন তো, স্টিফেন হকিংসের একটা বিখ্যাত বই আছে, বইটার নাম হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। তিনি সময়কে নিয়ে তিনি লিখেছিলেন, এটা টাইম ট্রাভেলের। আচ্ছা, আপনি ম্যাথামেটিক্স ভালোবাসেন? হ্যাঁ স্যার। আপনি জ্যামিতিক চিত্রের ধারণা নিতে ক্লাস 4 এর বাচ্চা সেটা নিচ্ছি। গুড মর্নিং বাচ্চারা, কেমন আছে সবাই? ভালো আছো তো? আমিও ভালো আছি। আচ্ছা, আজকে আমি তোমাদের একটা ঘটনা শোনাচ্ছি। আমি না কালকে আমাদের একটা বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। তো বন্ধুর বাড়িতে গিয়ে বন্ধু তো আমাকে খুব আদর যত্ন করলো। আদর যত্ন করার পর আমাকে অনেক খেতে দিয়েছিল, জানো তো? তোমরা খেতে কে কে ভালোবাসো? সবাই? আচ্ছা, আমাকে কি খেতে দিয়েছিল জানো? দিয়েছিল একটা প্লেট, দিয়েছিল প্লেটের মধ্যে কিছু জিনিস ছিল, যেমন রসগোল্লা ছিল, সাদা রঙের যে মিষ্টিগুলো হয়, দেখেছো তো না সবাই? তারপর কটা পান্তুয়া দিয়েছিল, কালো রঙের মিষ্টি। তার সঙ্গে দেখলাম দুটো সিঙ্গারা দিয়েছিল। সিঙ্গারা দেখেছো তো? আচ্ছা, আমি তো তোমাদের মতো ভালো ছবি আঁকতে পারি না, তবে সিঙ্গারাকে আমি মোটামুটি যেমন দেখতে হয় সেরকম আছে। এরকম দেখতে হয় না সিঙ্গারা? 3 কোণা। হ্যাঁ, সিঙ্গারা দিয়েছিল। তার সঙ্গে দেখলাম একটা সন্দেশও ছিল। তো এই সমস্তগুলো আমাদের খেতে দিয়েছিল। আচ্ছা, তাহলে কি কি খেতে দিয়েছিল বললাম? আমাকে মিষ্টি দিয়েছিল, মিষ্টির মধ্যে রসগোল্লা, আর তার সঙ্গে সিঙ্গারা, আর তার সঙ্গে কিছু সন্দেশ দিয়েছিল। আচ্ছা, আমাদের যেগুলো দিয়েছিল সেগুলোকে যদি আমি ভালো করে রাখি, মিষ্টি দিয়েছিল, সাদা রঙের রসগোল্লা, এই
দিয়েছিল পান্তুয়া, সেটাও মিষ্টির মতন দেখতে এইরকম। আর তার সঙ্গে আর কি দিয়েছিল বললাম, সিঙ্গারা, হ্যাঁ, আর দিয়েছিল সন্দেশ। আচ্ছা দেখো, এই যে মিষ্টিগুলো সিঙ্গারাগুলো আমাকে দিয়েছিল, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা একটা আকৃতি আছে। যেমন প্রথমে যে মিষ্টিটা দিয়েছিল রসগোল্লা, তার সঙ্গে যেটা দিয়েছিল পান্তুয়া, সেটা দেখতে অনেকটা গোল্লার মতো লাগছে না, গোল। এই যে গোল্লার মতো অংশ, এটাকে আমরা ম্যাথের ভাষায় মানে অঙ্কের ভাষায় আমরা নাম দিই বৃত্ত। আর সিঙ্গারা যেমন দেখতে ছিল তিন কোণা, যেটা তিন কোণাকে আমরা একটা নাম দিই। তিন কোণাকে তুমি যদি দেখো, এর কিন্তু তিনটে আমরা বাহু দেখতে পাই। বাহু মানে বোঝো তো, যে রেখাগুলো থাকে। তো ত্রিভুজে এই যে সিঙ্গারা ছিল, সিঙ্গারার মোট তিনটে বাহুর মতো দেখতে হয় বলে একে আমরা নাম দিই গণিতের ভাষায় ত্রিভুজ। তিনটে বাহু, ভুজ মানে হলো বাহু, আর ত্রি মানে হলো তিন। তো সিঙ্গারার মতো যে আকৃতিটা হয় তাকে আমরা নাম দিই ত্রিভুজ, তিনটে বাহুযুক্ত একটা ফিগার, অংশ, জিনিস। আর যেটা দিয়েছিল সন্দেশ দেখতে কিরকম হয়, মোটামুটি এইরকম। তো সন্দেশে যদি তুমি বাহু বানো, তাহলে তুমি দেখতে পাবে একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। তো এই যে সন্দেশটা আমি দেখতে পেলাম, সন্দেশে চারটে বাহু থাকার জন্য এটাকে নাম দেওয়া হয় চতুর্ভুজ। যে সমস্ত গাণিতিক চিত্রের বা ছবির চারটে বাহু থাকে তাদেরকে আমরা নাম দিই চতুর্ভুজ। তো আমরা কি কি পড়লাম, কোন কোন জিনিস জানলাম? প্রথমে বৃত্ত মানে গোল, রসগোল্লার মতো হয়। ত্রিভুজ মানে সেটা আমাদের দেখতে হয় তিন কোণা, সিঙ্গারার মতো। আর সন্দেশ দেখতে হয় একটা চতুর্ভুজ, চার কোণা দেখতে হয়, চারটে বাহু থাকে। আচ্ছা তুমি বলো তো, বৃত্তের মতো তাহলে তোমরা আর কি কি জিনিস দেখেছো? ঠিক বলেছো, বৃত্তের মতো আমরা দেখেছি পয়সা, যে 10 টাকার কয়েন থাকে, 1 টাকার কয়েন থাকে, 2 টাকার কয়েন থাকে, সেটা বৃত্তের মতো দেখতে। আর ত্রিভুজের মতন কি দেখেছো? আচ্ছা মনে করতে পারছো না? দাঁড়াও বলি। তোমরা কোনোদিন পিরামিড নাম শুনেছো? মিশরের দেশে দেখা যায়, অনেক কাল আগে রাজারা তৈরি করেছিল। পিরামিড অনেকটা এরকম তিন কোণার মতো দেখতে হয়। আর চতুর্ভুজ কি দেখেছো তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, আমরা যে রুটি দেখতে পাই, রুটিও আমাদের চতুর্ভুজের মতো দেখতে হয়। আরো অনেক কিছু দেখতে হয়, যেমন তুমি যে মাঠে দৌড়াতে যাও, মাঠটাও যদি তুমি দেখো, দেখবে তার চারটে বাহু থাকে। তো মাঠ আমাদের চতুর্ভুজের মধ্যে পড়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে যেগুলো বললাম, বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ, কালকে সবাই একবার দেখে আসবে, পড়ে আসবে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মাঠ তো বৃত্তাকারও হয়। হ্যাঁ বৃত্তাকার হয়, কিন্তু আমি চার কোণা মাঠটা অ্যাকচুয়ালি বোঝাতে চাই। যে মাঠে চারটে বাহু আছে না, এবার আপনি বলুন বৃত্তের বৃহত্তম জ্যার নাম কি? বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের ব্যাস। কোনটা দেখিয়ে দিন। আচ্ছা বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র হলো 2πr। 2πr। আর হলো বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা আয়ত কথার অর্থ কি? আয়ত, সরি আসুন বসুন। আপনি যে এখানে রসগোল্লার উদাহরণ দিলেন, ছাত্রদের মধ্যে মনে হতে পারে যে রসগোল্লাটা ঠিক ফুটবলের মতো দেখতে, বল বেরিয়ে পড়ে। তো তাকে কি আমরা বৃত্ত বলবো? স্যার একটা ছোট বাচ্চাদের মোটামুটি এটা বোঝানো যেতে পারে। ওর চিন্তা ভাবনা যখন ডেভেলপ হবে, তখন আমরা ওটাকে বৃত্ত থেকে গোলকে ট্রান্সফার করতে পারি। কিন্তু মোটামুটি আমরা ছোটদের বোঝাতে পারি যে গোল যদি দেখতে হয়, সেটা ফুটবল হোক, রসগোল্লা, মোটামুটি সেটাকে আমরা বৃত্তের পথে ফেলতে পারি। আচ্ছা হঠাৎ ধরুন তারা এরকম কোশ্চেন করলো, আপনি সেই মুহূর্তে তাদেরকে ওইটাকে সহজ করে বোঝানোর জন্য কোন পদ্ধতি অবলম্বন করেন ওই মুহূর্তে? কোন প্রশ্নটা স্যার? এই যে যেটা বলছেন, এই বৃত্ত না হচ্ছে গোলক, ওটার মধ্যে একটা ধান্দা তৈরি, মানে একটা দ্বন্দ্ব তৈরি হলো। সেই দ্বন্দ্বটাকে নিরসন করার জন্য আপনি ওই মুহূর্তে কোন পদ্ধতি সহজভাবে বোঝানোর চেষ্টা করবেন, কোন পদ্ধতি অবলম্বন করবেন?
সরি স্যার। বাচ্চাদেরকে সহজ উপায়ে পড়ানোটাই অনেক বেশি ইফেক্টিভ, তাই না? হ্যাঁ স্যার। ধরুন আপনার ক্লাসের মধ্যে আপনি যে পদ্ধতি বোঝাচ্ছেন বাচ্চাদের ভালো লাগছে, বাচ্চারা নিজেদের মধ্যে মারামারি করছে, এটাকে আপনি কিভাবে নিরসন করবেন? প্রথমত যদি আমার পড়ানোর কারণে তাদের ইন্টারেস্ট না জাগে, তাহলে আমাকে প্রথমত উন্নত করতে হবে। কিভাবে পড়ালে তাদের আগ্রহ জন্মাবে সেটা আমাকে নিজেকে অনুসন্ধান করতে হবে, যেটাকে আমরা ম্যাক্রো টিচিংয়ের ভিতর ফেলি। শিক্ষককে আরও উন্নত করার যে প্রসেসটা, সেটা আমাকে অবলম্বন করতে হবে। কীভাবে তাকে আরও আমার পড়ানোর পদ্ধতিকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আজকাল দেখবেন যে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে অভিভাবকদের তাদের সন্তানদের পাঠানোর ক্ষেত্রে একটা অনীহা দেখা যাচ্ছে, তারা বেসরকারি বিদ্যালয়ে পাঠাতে বেশি উৎসাহিত। এইটা কেন হচ্ছে? এটা প্রথম কথা হলো, আমাদের যে অভিভাবকরা আছেন তারা যেটা বুঝতে পারছেন যে আমাদের যে সরকারি স্কুল আছে সেখানে হয়তো পরিকাঠামো আমার ছাত্র যতটা পাওয়া উপযোগী, যতটা আমার ছেলের বা মেয়ের দরকার, ততটা সে হয়তো সরকারি স্কুলে পাচ্ছে না। তো সেই জন্য তারা সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলের দিকে আস্তে আস্তে ঝুঁকছে। তো আমাদের যদি এই পরিকাঠামোটাকে উন্নত করা যায়, তাহলে হয়তো শিক্ষকদের অভিভাবকদের বুঝিয়ে আবার পুনরায় সরকারি স্কুলের দিকে তাদের ফেরত আনা যাবে। বিদ্যালয়ে যে অনুদান নেওয়া, এটা কি আপনি মনে করেন ঠিক? বিদ্যালয়ে অনুদান দেওয়া বলতে বিদ্যালয়ে যে অনুদান নেয়, সরকারি অনুদান? হ্যাঁ স্যার, অবশ্যই ঠিক। বিদ্যালয়ের উন্নতি প্রকল্পে যা কিছুই করা হবে সেটা সমাজের উন্নতি প্রকল্পে, সেটা ইনডাইরেক্টলি আমাদের ব্যয় করা হচ্ছে, সেটা অবশ্যই ভালো। এই যে বিদ্যালয়ের পোশাক বিতরণ করা, জুতো দেওয়া হচ্ছে শিশুদের, এটা দেখা যায় যে অনেক শিক্ষকরা ভালো চোখে দেখছে না। এই বিষয়টা কেন সেই শিক্ষকদের মনে হচ্ছে যে জুতো দেওয়াটা আমার ঠিক নয়? কেন নিজের সন্তানের মতো ভাবতে পারছে না শিক্ষক শিক্ষিকা? ছাত্রছাত্রীদেরকে কেন নিজেদের সন্তান মতো ভাবছে? সন্তানকে তো জুতো পরিয়ে দিই আমরা, হ্যাঁ স্যার। কেন সেটা অন্যের বাচ্চা হলে আমরা সেটাকে পড়াতে একটু দ্বিধাবোধ করছি? স্যার, সত্যি কথা বলতে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই, সেটা শিক্ষকই হোক বা অন্য মানুষই হোক, নিজের ছেলের মতনই দেখা উচিত। যদি তিনি না দেখেন, তাহলে আমার মনে হয় হয়তো তার মনুষ্যত্বের কিছুটা উন্নতি করা প্রয়োজন, আমার মনে হয়। যদি আপনার কলিগ যদি এরকম মানসিকতা হয়, আপনি কিভাবে উন্নতি করবেন? তাকে আস্তে আস্তে কথার ছলে তাকে বলতে হবে, বোঝাতে হবে। কথা দিয়ে বুঝবে সে, আপনার মনে হয়? যতটা হয়। যদি তারপরে আপনি ব্যর্থ হন? ব্যর্থ হলে আপনার নবদ্বীপ জেলার একজন জনপ্রিয় ভক্তি সাধকের নাম বলুন। শ্রী চৈতন্যদেব স্যার। শ্রী চৈতন্যদেব কে ছিলেন উনি? উনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক ছিলেন। কত সালে জন্মগ্রহণ করেন? সাল তো স্যার বোঝে এক্সাক্ট বঙ্গাব্দ মনে আছে? সরি স্যার, 1300। বাংলার শাসক কে ছিলেন সেই সময়? সরি স্যার। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসুন। থ্যাংক ইউ স্যার।